আজকে আমরা শুরু করব ক্লাস 7-এর কোর্সে দেখি 2.1 অধ্যায় থেকে অনুপাত যেটা চ্যাপ্টার আছে। দেখো, অনুপাত সম্বন্ধে এর আগে আমরা জানি কি অনুপাত কি রকম আর কি রকম হয়। তাহলে অনুপাত সম্পর্কে আমরা কিছুটা বেসিক জিনিস জেনে তারপর 2.1 আমরা শুরু করব। তাহলে অনুপাত কাকে বলে? বিশেষ করে কি ভাগের মাধ্যমে তুলনা করাকে অনুপাত বলা হয়। কিসের মাধ্যমে? তো এইভাবে আমরা অনুপাতের সংজ্ঞা বলতে পারি কি ভাগের মাধ্যমে তুলনা করাকে কি বলা হয়? তুলনা করাকে অনুপাত বলা হয়। কি বলা হয়? অনুপাত বলা হয়। ভাগের মাধ্যমে তুলনা কারকে অনুপাত বলা হয়। আমরা এই সাধারণত এটাকে কি বলি? এই চিহ্নটাকে বলা হয় অনুপাত। কি বলা হয়? অনুপাত। এটাকে আমরা অনুপাত নামে চিনি। আরেকটা চিহ্ন আছে, এটা কি বলা হয়? সমানুপাত। এটা কি বলা হয়? অনুপাত প্রথমটা, আর এটা হলো সমানুপাত। দুটো থাকলে অনুপাত, চারটা থাকলে সমানুপাত। বিশেষ করে একটা জিনিস মনে রাখবে, যখন আমরা অনুপাত সমানুপাত করব তো এককগুলো যেন একই রাশির হয়, একই একক হয়। ধরো এখানে দেওয়া আছে 1 টাকা, 1 টাকা ও এখানে দেওয়া আছে 150 পয়সা। দেখো, এটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে প্রকাশ করা যাবে না। কারণ কি? এর একক কি টাকার, এর একক কি আছে পয়সা। তাহলে একক কি করতে হবে? টাকাতে, এই পয়সাতে পরিণত করতে হবে। 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। তখন এটা 100 পয়সা, এটা 150 পয়সা। তাহলে এখন অনুপাতে একটা শূন্য, 5 2 10, 3 5 15। তাহলে 2:3। দেখো, এটাকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারছি। তো অনুপাতে প্রকাশ করার জন্য আমাদের বিশেষ যেটা মনে রাখতে হবে কি আমাদের একক যেন একই থাকে। একক যেন একই থাকে। নির্দিষ্ট কোনো একক হয় না অনুপাতের, কিন্তু যেগুলো একক থাকবে তারা যেন একই রকম থাকে। তাহলে আমরা তাকে অনুপাতে প্রকাশ করতে পারবো না। যদি করতে পারি তাহলে অনুপাতে প্রকাশ করতে পারবো না, এটুকু মনে রাখবে। এবার ধরো এখানে 7:10 দেওয়া আছে, এটা একটা অনুপাত দেওয়া আছে। তাহলে অনুপাতে দুটো সংখ্যা আছে, এটা একটা 7 আর একটা 10। তাহলে প্রথম যে সংখ্যাটাকে থাকে এটাকে বলা হয় পূর্বপদ। কি পদ বলা হয়? পূর্ব পদ। আর দ্বিতীয় যেটা পদ থাকে তাকে বলা হয় উত্তর পদ। এটুকু মনে রাখবা, উত্তর পদ। তাহলে প্রথমটা কি বলা হয়? পূর্ব পদ। দ্বিতীয়টাকে বলা হয় উত্তর পদ। প্রথমটাকে কি বলা হয়? প্রথমটাকে বলা হয় পূর্ব পদ, দ্বিতীয়টাকে বলা হয় উত্তর পদ। বুঝা গেছে? তাহলে অনুপাতের দুটো অংশ যেটা থাকছে, প্রথমটাকে বলা হয় পূর্ব পদ, দ্বিতীয়টাকে বলা হয় কি উত্তর পদ। এবার অনুপাতকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কি ভাবে? একটাকে বলা হয় লঘু অনুপাত। কি অনুপাত বলা হয়? লঘু অনুপাত। 1 নম্বর হলো লঘু অনুপাত। আর একটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায়, আর একটা হলো গুরু অনুপাত। গুরু অনুপাত। লঘু অনুপাত কাকে বলবো ভালো করে বুঝে নাও। লঘু অনুপাত কাকে বলো? যে অনুপাতের, কি বলবো? যে অনুপাতের কি আছে? প্রথম পদটা মানে পূর্বপদ ছোট এবং উত্তরপদ কি বড়। উত্তরপদটা বড়, তা কি বলবো? তাকে লঘু অনুপাত বলে। তাহলে লঘু অনুপাত কাকে বলে? যে অনুপাদের পূর্ব পদটা ছোট আর উত্তর পদটা বড়, তাকে লঘু অনুপাত। যেমন ধরো 3:5। তাহলে এটা কি? দেখো, পূর্ব পদটা কি আছে? ছোট, আর উত্তর পদটা বড়। তাহলে এ ধরনের যদি থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? লঘু অনুপাত। আর একটা কি দেওয়া আছে? গুরু অনুপাত বলা আছে। গুরু অনুপাত কাকে বলে? যে অনুপাতের, ভালো করে বুঝবে, যে অনুপাতের পূর্ব পদটা এখানে বড় হবে, পূর্ব পদ বড় এবং উত্তর পদ কি হবে? উত্তর পদ ছোট, তাকে বলা হয় গুরু অনুপাত। তা কি বলে? তাকে গুরু অনুপাত বলা হয়।
যদি উদাহরণ দিই তাহলে ধরো 10:3 দেওয়া আছে, দেখো পূর্ব পদটা বড় আর উত্তর পদটা ছোট। তাহলে এ হলো অনুপাতের শ্রেণীবিভাগ। অনুপাতকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো গুরু অনুপাত, একটা হলো লঘু অনুপাত। আশা করছি বুঝতে পেরেছো। এবার চলো আমরা অনুপাতগুলো শুরু করি। 2.1 শুরু করি। 2.1-এ দেখো আমাদের কি বলেছে, তাহলে 2.1 আমরা শুরু করছি। কোষে দেখি 2.1। তাহলে প্রথম অঙ্কগুলো কি বলেছে দেখো। প্রথম অঙ্কটা বলেছে কি 1 কিগ্রা চালের দাম বলছে 40 টাকা, আর 1 কিগ্রা ডালের দাম বলছে 100 টাকা। চাল ও ডালের অনুপাত বলছে। তো এখানে দেখো দুটোর একক কি আছে, 40 টাকা, আর এখানে দেওয়া আছে 100 টাকা। তাহলে দুটোই টাকা টাকাতে আছে, তাহলে আমরা এটাকে অনুপাত করতে পারবো। তাহলে কিভাবে লিখবো, তাহলে 1 নম্বরটা এভাবে অ্যান্সার হবে কি চাল ও ডালের অনুপাত কত হবে, অনুপাত 40 অনুপাত কত 100 দেওয়া আছে। তাহলে কাটাকাটি করে নাও, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল, 2 দুনা 4 আর এখানে 5 দুনা 10। তাহলে অনুপাত কত হচ্ছে 2:5। তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে বলছে চাল ও ডালের অনুপাত, তাহলে চাল ও ডালের অনুপাত এটি 2:5 ইস্টু বলা হয় ইংরেজিতে। ঠিক আছে, 2:5। তাহলে 2-এরটা কি বলছে, 2-এরটা দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, একটা ত্রিভুজ যা 3টা কোণের মান দেওয়া আছে, এই 3টা কোণের অনুপাত চাইছে। তাহলে চলো আমরা অনুপাতটা করে নিই। তাহলে প্রথমে আগে চিত্রটা এঁকে নিচ্ছি। এরকম একটা চিত্র দেওয়া আছে, এটা এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, এটা সি দেওয়া আছে। এটা দেওয়া আছে 60 ডিগ্রি, আর এটা দেওয়া আছে 50 ডিগ্রি, আর এটা বলা আছে 70 ডিগ্রি। ঠিক আছে, এবার তোমাকে বলেছে কি দেখো অনুপাতগুলো চেয়েছে। তাহলে কার কার অনুপাত চেয়েছে, বি এ সি অনুপাত, এ বি সি অনুপাত, আর কে বলেছে এ সি বি সমান। দেখো বি এ সি মানে এ কোণ, মাঝখানে যেটা থাকবে ওটা কোণ, তাহলে এ কোণ মানে কি এটা 60 ডিগ্রি। ঠিক আছে, তারপরে অনুপাত, তারপরে কি কোণ বলেছে বি কোণ, তাহলে বি কোণের মান কত 50 ডিগ্রি, এটা বসে গেল। তারপরে কি কি সি কোণ, তাহলে সি কোণে 70 ডিগ্রি। তাহলে সবগুলো একটা করে শূন্য কেটে যাবে, কি পড়ে থাকছে 6:5:7। তাহলে হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তারপরে চলো তারপরে 3 নম্বরটা কি বলেছে। 3 নম্বরটা বলেছে দেখো, 3 নম্বর বলেছে একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা, আর একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত চাইছে। একটি পেন্সিলের দাম 3 টাকা আর একটি লজেন্সের দাম বলছে 50 পয়সা। এখানে দেখো দুটো আলাদা আলাদা, এখানে টাকাতে আছে এখানে পয়সাতে আছে, তার মানে আমরাকে দুটোকে একই এককে নিয়ে আসতে হবে। তাহলে টাকাকে আমরা পয়সাতে নিয়ে চলে আসবো, তাহলে সুবিধা হয়ে যাবে। তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাতটা আমরা বার করতে পারবো। তাহলে একটি পেন্সিলের দাম ক টাকা, 3 টাকা দেওয়া আছে। তাহলে 3 টাকা সমান কত পয়সা, 3 গুণিত 100 পয়সা সমান কত টাকা, কত পয়সা হয়ে যাবে 300 পয়সা। তাহলে 3 টাকা সমান কত পয়সা পেলাম 300 পয়সা। আর একটি লজেন্সের দাম কত দেওয়া আছে 50 পয়সা। তাহলে দেখো দুটার একক এবার ঠিক হয়ে গেল। তাহলে এবার কি করব, এবার লিখে দেবো অতএব একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত হবে, দামের অনুপাতটা বলে। তাহলে প্রথমে কত ছিল 300:50। তাহলে দেখো একটা শূন্য কেটে গেল, 5-5 5-6 30। তাহলে কত হচ্ছে 6:1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 3-এরটা হয়ে গেল। চলো 4 দাগেরটা কি বলছে, 4 দাগেরটা করি। তাহলে 4 দাগেরটা কি বলেছে দেখো, 4 দাগেরটা বলেছে এক আধুলি। মনে রাখবে 1 আধুলি মানে 8 আনাকে আমরা বলি 50 পয়সা, এটা ঠিক আছে। 1 আধুলি আর 1 টাকা, একটি 1 টাকার একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত। তাহলে এইগুলোকে আমরা সবগুলোকে কি করব, একটা পয়সাতে কনভার্ট করে নেব, মানে পয়সাতে লিখব 1 আধুলি
এক আধুলি সমান হলো 50 পয়সা। কত পয়সা? 50 পয়সা। আর 1 টাকা সমান কত? 100 পয়সা। আর একটা কি দেওয়া আছে? 2 টাকা সমান কত? 200 পয়সা। এবার আমরা অনুপাতে লিখতে পারবো। তাহলে অতএব যে লিখে দেব একটি আধুলি কমা একটি 1 টাকা এবং একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত হবে? 50 অনুপাত 100 অনুপাত 200। তো দেখো প্রত্যেকটা থেকে একটা করে শূন্য কেটে যাবে। তাহলে 5 দিয়ে দেখো ভাগ করা যাবে। 5 একে 5, 5 দুনা 10, আর 4 5-এ 20। তাহলে কি থাকছে? 1:2:4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো 5 এটা কি বলেছে, ভালো করে বুঝো। 5 এটা কি বলে দেখো, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, আর নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত? আমি বারবার বলেছি কি আমরা যখন অনুপাতে প্রকাশ করব রাশিগুলো যেন একটাই থাকে, কি এককগুলো যেন একটাই থাকে। তাহলে এখানে বছর আছে, মাস আছে, বছর আছে, মাস আছে, এখানে বছর আছে। তাহলে সবগুলোকে কি মাসে আমরা কনভার্ট করে নেব, মানে মাসে রূপান্তর করে নেব। তাহলে 5-এরটা চলো আমরা করি। উমারের বয়স লিখে দেব। উমারের বয়স কত দেওয়া আছে? 12 বছর 6 মাস। ঠিক আছে, তাহলে বলো তো আমরা 1 বছর সমান কত মাস? 1 বছর সমান 12 মাস। তাহলে 12 বছর সমান কত মাস? তাহলে 12কে 12 দিয়ে আমরা কি করে দেবো? গুণ করে দেবো। তাহলে 12কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে এটা মাস পেয়ে যাব, তাই না? এটা হয়ে গেল মাস। আর প্লাস কত মাস দেওয়া আছে? প্লাস 6 মাস দেওয়া আছে। তাহলে কত হয়ে যাবে? 12কে 12 দিয়ে 144 মাস আর প্লাস 6 মাস। তাহলে টোটাল কত হচ্ছে? 150 মাস। ঠিক আছে, তাহলে উমারের বয়স পেয়ে গেলাম 150 মাস। তারপরে কার বার করব? রাতুলের বয়স কত বলে দিয়েছে? রাতুলের বয়স বলে দিয়েছে কত? 12 বছর 4 মাস। সেম একই রকম 12 বছর 4 মাস। তাহলে এটাকেও 12 বছর থেকে 12 ইন্টু 12 মাস প্লাস কত? 4 মাস। তাহলে 12কে 12 দিয়ে গুণ করলে 144 মাস প্লাস 4 মাস। তাহলে কত হচ্ছে? 148 মাস। কত হবে? 148 মাস। তারপরে আর কি আছে? নূরজাহানের বয়স। অতএব নূরজাহানের বয়স 12 বছর। 12 বছর সমান কত হবে? 12 ইন্টু 12 মাস। তাহলে কত হচ্ছে? একবার হয়ে যাবে 144 মাস। দেখো সবগুলোকে আমরা মাসে কনভার্ট করে নিলাম। তাহলে এবার আমরা লিখতে পারবো কি কার কার অনুপাত চেয়েছে? ওদের তিনজনের বয়সের অনুপাত। ওদের তিনজনের বয়সের অনুপাত কত? এখানে 150 অনুপাত 148 অনুপাত 144। তাহলে কাটাকাটি করো 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 75, এটা হবে 74, এটা হবে 72। তাহলে কি কি আসছে? 75 অনুপাত 74 অনুপাত 72। আর কাটাকাটি যাবে না, বাস এটাই অ্যান্সার আমাদের। ঠিক আছে, চলো তারপরটা করি। তারপরে হবে 6 নম্বরের। 6 নম্বরটা কি বলেছে? তাহলে 6 নম্বরটা আমরা দেখি। 6 নম্বরটা প্রশ্নে কি বলছে? বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সমকোণী
সমকোণী কথার অর্থ একটা কোণ কী হবে, 90 ডিগ্রি হবে, আর সমদ্বিবাহু মানে দুটা বাহু সমান হবে। তাহলে ত্রিভুজের বলছে কোণগুলির অনুপাত কত হবে। তাহলে এভাবে একটা ত্রিভুজটা আমরা এঁকে দেখাচ্ছি, এটা হলো সমকোণী, এটা সমকোণী, আর সমদ্বিবাহু মানে এটা আর এটা বাহুকে কী হতে হবে, সমান হতে হবে। এটা আমাদের কী আসবে, অতিভুজ আসবে। ঠিক আছে, তাহলে এটা অতিভুজ চলে আসলো। তাহলে এখানে এ দিয়ে দিলাম, এটা বি দিয়ে দিলাম, আর এটা সি দিয়ে দিলাম। তাহলে এটা কোনটা কত হবে, সমকোণী যেহেতু বলেছে 90 ডিগ্রি, আর বাকি কী হয়ে যাবে, 45 করে হয়ে যাবে। এটা 45, যেহেতু কি দুটা কোণ, দুটা বাহু সমান হবে, তার জন্য এই দুটা কোণ কী হবে, সমান হবে, আর এটা 90 ডিগ্রি। তাহলে এভাবে লিখতে পারি কি, অতএব এভাবে লিখব কি, সমকোণী সমদ্বি বাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হবে। তাহলে এ বি সি, তাহলে কোণ ওভাবে লিখে নেব। তাহলে কোণ এ হবে, কোণ বি হবে, আর কোণ সি। তাহলে কোণ এ মানে কোনটা, এটা কোণ, তাহলে 90 ডিগ্রি, 90 ধরে নিচ্ছি, আর একটা 45, আর একটা কি 45। তাহলে এবার লিখে নিলাম। তাহলে দেখো কীভাবে কাটবো, 45 দুনা 90, 45 একে 45, 45, 2:1:1, এটা হলো আমাদের অ্যান্সার। বুঝা গেছে। তারপর আমরা 7-এ আসবো। 6 নম্বর কমপ্লিট, 7 নম্বরে আসছে। 7 নম্বরে কি বলেছে দেখো, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। মনে রাখবে, সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ একটা আর কি বৈশিষ্ট্য আছে, এর 3টা কোণ কী হবে, সমান হবে, 60 ডিগ্রি করে হবে। কত হবে, 60 ডিগ্রি করে। তাহলে এটাও 60 হবে, এটাও 60 হবে, আর এটাও 60 হবে। তো এটা হলো সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য। তাহলে সমবাহু ত্রিভুজের কি, 3টা দৈর্ঘ্য সমান হবে, আর 3টা কোণ কী হবে, 60 ডিগ্রি করে হবে। অতএব দিয়ে লিখতে পারবো আমরা, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর অনুপাত চেয়েছে না কোণের অনুপাত চেয়েছে, এখানে বলেছে প্রতিটি কোণের অনুপাত, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হবে। কি বললাম, সমবাহু ত্রিভুজের দুটো বৈশিষ্ট্য, একটা কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, আর প্রতিটি কোণ কি হবে, 60 ডিগ্রি করে হবে। তাহলে 60:60:60, তা সবগুলোকে যদি কেটে দিই কি আসবে, 1 আসবে। তাহলে 1:1:1, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তারপরে চলো 8-এরটা করি। 8-এরটা কি বলেছে দেখো, 8-এরটা বলেছে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স হিসাব করতে বলছে। তো চলো এভাবে লিখে নিচ্ছি, আমরা এখানে করে নিচ্ছি 8 নম্বরটা। তাহলে কি লিখব, সমাধান এভাবে লিখতে পারি কি, পুলক বাবুর বয়স, পুলক বাবুর বয়স, আর নিচে যদি আমরা লিখি মানিক বাবুর বয়স, মানিক বাবুর বয়স। তাহলে কত কত বলেছিল, পুলক বাবু আর মানিক বাবুর 7:9, তাহলে 7/9। আমরা আগে বলেছি কি, আমরাকে অনুপাতকে ভাগ আকারে লিখতে পারবো। তাহলে দেখো ভাগ আকারে লিখলাম, ঠিক আছে। তাহলে এরকম যদি হয় তাহলে কি করব, যেহেতু এটা কি করব, অতএব দেখো এটার সঙ্গে পুলক বাবু আর পুলক বাবুর বয়স এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে, এখানে পুলক বাবুর বয়স বার করতে বলেছে। তাহলে পুলক এভাবে লিখে দিব, পুলক বাবুর বয়স, আর নিচে কত, মানিক বাবুর বয়স দেওয়া আছে কত, 72 বছর। কত দেওয়া আছে, 72 সমান কি আছে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা বার করি পুলক বাবুর বয়স, পুলক বাবুর বয়স কত হবে, দেখো 7-9 আছে, এটা 72টা নিচে ভাগ হয়ে আছে, যদি যায় তাহলে এবারে উপরে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 72 হয়ে গেল। তাহলে 9-9, 8-9, 72, তাহলে 7-8 কত, 56 বছর। কত হবে, অ্যান্সার হচ্ছে 56 বছর হয়ে গেল অ্যান্সার, এটাই। তারপর চলো 9 দাগেরটা।
ন দাগেরটা কি বলেছে দেখো, ন দাগেরটা বলেছে দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম বলে দিয়েছে 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির অনুপাত কত হবে, দ্বিতীয় বইটির দাম বলছে কত হবে, আমরা হিসাব করি। তাহলে কীভাবে বার করবো দেখো, সেম একই রকমভাবে লিখে দেবো। প্রথম বইয়ের দাম, প্রথম বইয়ের দাম কত হবে, আর দ্বিতীয় বইয়ের দাম এভাবে লিখে দিচ্ছি, দ্বিতীয় বইয়ের দাম। তাহলে ভাগ হিসাবে আমরা লিখতে পারবো 2/5 বলে দিয়েছে। যেহেতু এখানে একটা কথা বুঝবে, যেহেতু বলে দিয়েছে 3.20, এটাকে কটা বইয়ে, এখানে একটা বইয়ের দাম বলে দিয়েছে। কোনটা বইয়ের দাম বলেছে, এটা প্রথম বইটির দাম। এটাকে যদি আমি ডিভাইড করি 2 দিয়ে, তাহলে কি আসছে 16.10। তাহলে দ্বিতীয় বইটির দাম কি, এটা হচ্ছে কি একটা ভাগ আসছে, ঠিক আছে। এটা 7:5, মানে 7 ভাগের মধ্যে 2 ভাগ এটা, আর 5 ভাগ এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে 2 মানে 2 দিয়ে ভাগ করে একটার মানটা বার করে নিলাম, 1 ভাগের মানটা আমরা বার করলাম। তাহলে 5 ভাগের দামটা আমাদের কি করতে হবে, বার করতে হবে। কীভাবে বার করবো দেখো, অতএব দিয়ে এভাবে লিখে দেবো, দ্বিতীয় বইটির দাম, দ্বিতীয় বইটির দাম। দেখো এটা কত ভাগের দাম আছে, একটা ভাগের, তাহলে 16.10। আর কার দাম বার করতে হবে আমাকে, দ্বিতীয় বইয়ের কত ভাগ আছে, 5। তাহলে 5 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে অ্যান্সারটা পেয়ে যাব, কত হবে 80.50 টাকা। এটাই আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে দেখো, তারপরে কি বলেছে, তারপরে বলেছে দেখো, বলছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করতে বলছে। তাহলে চলো এটা অ্যান্সারটাও করি। আগে লিখে নেব 10 নম্বর অঙ্কটা। বলছে বৃত্তের ব্যাস বলে দিয়েছে, বৃত্তের ব্যাস কত বলেছে, বৃত্তের ব্যাস কত বলেছে, 2 মিটার 1 ডেসিমিটার। তাহলে এটাকে একটা এককে নিয়ে আসতে হবে, কি ডেসিমিটার নিয়ে আসতে হবে। তাহলে 2 মিটার সমান কত ডেসিমিটার, 20 আর 1 কত হয়ে যাচ্ছে, তাহলে 20 + 1 ডেসিমিটার। তাহলে কত হচ্ছে 21 ডেসিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে 21 ডেসিমিটার পেয়ে গেছি। এবার কি লিখবো, বৃত্তের পরিধি কত আছে, বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস সমান কত অনুপাত দেওয়া আছে, 22/7, ঠিক আছে। তাহলে বৃত্তের পরিধি হলো বৃত্তের ব্যাসের কত অংশ, 22/7 অংশ। ভালো করে বুঝো, বৃত্তের পরিধি কি হবে, বৃত্তের ব্যাসের 22/7 অংশ। তাহলে এভাবে লিখতে পারি কি আমরা, বৃত্তের পরিধি সমান, বৃত্তের পরিধি সমান, তাহলে 22/7, আর এটা ভাগ হয়েছে উপরটাকে গুণ হয়ে যাবে, এভাবে বৃত্তের ব্যাস এবার লিখতে পারি, ঠিক আছে। তাহলে বৃত্তের ব্যাস কত বলেছে, আমরা লিখে দেবো 22/7 × 21 বলেছে। তাহলে 7 × 7 3 × 7 21, তাহলে 3 দিয়ে করলে কত হবে 66, কত হবে ডেসিমিটার, 66 ডেসিমিটার। তাহলে ডেসিমিটার থেকে আবার মিটারে যদি নিয়ে যাই, তাহলে 10 দিয়ে ডিভাইড করে দেবো, ভাগ করলে কত হবে 6.6 মিটার, 6.6 মিটার। এটাকে যদি ভেঙে লিখি তাহলে 6 মিটার 6 ডেসিমিটার। এটাই অ্যান্সার হয়েছে। তারপর চলো 11 নম্বর। 11 নম্বরটা কি বলেছে দেখো, তাহলে 11 নম্বরটা কি বলেছে আমরা পড়ে নিই। 11 নম্বরটা বলেছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। আমাদের বলছে অনুপাতে প্রকাশ করে দেখতে বলছে। তাহলে কিভাবে করব চলো আগে দেখে নিচ্ছি। তাহলে এভাবে লিখবো আমরা প্রথমে কি, সপ্তম শ্রেণীতে মোট ছাত্রছাত্রী আর অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রীর অনুপাত। সপ্তম শ্রেণীতে
সপ্তম শ্রেণীতে কার কার মোট ছাত্র ছাত্রী ও অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রীর অনুপাত কত হবে? কত হবে? 150 অনুপাত কত? 90। তাহলে কাটাকাটি করলে এখানে দেখো 3 3 9, 3 5 15, তাহলে কত আসছে? 5:3, মানে 5:3 হচ্ছে। ঠিক আছে, তাহলে অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রীর আনুপাতিক ভাগহার, মানে অংশটা আমাকে বার করতে হবে। কত হবে? অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রীর আনুপাতিক ভাগহার, অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রীর আনুপাতিক ভাগহার কত হবে? তাহলে অঙ্কন প্রতিযোগিতা কোনটা? এই যে দ্বিতীয়টা 3, তাহলে 3-এর আর নিচে কত হবে? দুটোকে যোগ করে নেব, 5 আর 3 যোগ করলে কত? 5 + 3, তাহলে কত হচ্ছে? 3/8 অংশ। এটা বেরিয়ে গেল। ঠিক আছে, এবার সেম একই রকমভাবে কি লিখবো? ষষ্ঠ শ্রেণীতে ছাত্রছাত্রী মোট ছাত্রছাত্রী আর অঙ্কন প্রতিযোগিতায়। অতএব ষষ্ঠ শ্রেণীতে মোট ছাত্রছাত্রী ও অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রীর কি হবে? অনুপাত কত আসবে? 140 অনুপাত কত? 80। তাহলে কাটাকাটি করি, এখানে 7 চলে আসবে আর এখানে কত? 4 চলে আসবে, তাহলে 7:4, মানে 7:4। তাহলে অঙ্কন প্রতিযোগিতা এভাবে লিখবো, অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রীর আনুপাতিক ভাগহার কত হবে? তাহলে 4 বাই নিচে 7 + 4 সমান কত হবে? 4/11, 4 বাই নিচে লিখছি 4/11। ঠিক আছে, এটা আসছে। তাহলে কে মানে বলছে কোন শ্রেণীতে বেশি প্রতিযোগী, কিভাবে বুঝবো? আমরা এর আগে করেছি। কিভাবে করেছি? এখানে দেখো দুটো অনুপাত পাচ্ছে অংশ, কি একটা পাচ্ছে? 3/8 পাচ্ছে, একটা 4/11। 3/8 পাচ্ছে, একটা 4/11। দুটোর যদি আমি করি লসাগু কী হবে বলো তো? 88। তাহলে দুটোকে এভাবে লিখবো, 3/8 আর একটা 4/11 ইন্টু দিয়ে আমি ওই লসাগুটাকে বসিয়ে দেবো। কত হবে লসাগু? 88 হচ্ছে। তাহলে 88কে বসিয়ে দেবো। তাহলে 11 8 11, তাহলে 3 8 কত? 24, 8 8 11, 3 11 33। তাহলে দেখো তো কোনটা শ্রেণীতে? অতএব সপ্তম শ্রেণীতে। এটা তো প্রথম, সপ্তমটা, তাই না? সপ্তম, এটা কি? ষষ্ঠ। তাহলে কোন শ্রেণীতে? সপ্তম শ্রেণীতে। এভাবে লিখে নেব আমরা কি? সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। 11টা কমপ্লিট। দেখে নাও। তারপর আসবে 12-র দিকে। চলো 12টা কি বলছে? 12টা কি বলেছে? 12টা বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:7, মানে 5:7। সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? ভালো করে বুঝো। এখানে লিখেছে কি? দুটি সংখ্যার
অনুপাত দেওয়া আছে, তাহলে কি হবে দুটি সংখ্যার অনুপাত? 5:7 দেওয়া আছে, এটা অনুপাত দেওয়া আছে। আর সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির গসাগু কত দেওয়া আছে? 13 দেওয়া আছে। অতএব প্রথম সংখ্যা কি আসবে? প্রথম সংখ্যাটি হলো কত? প্রথম সংখ্যা কত হবে? তাহলে এটার সঙ্গে এটাকে গুণ করে নেব, তাহলে 5 গুণিত 13, তাহলে কত হয়ে যাবে? 5 13 65। আর দ্বিতীয় সংখ্যা এটার সঙ্গে গুণ করে নেব। অতএব দ্বিতীয় সংখ্যাটি হলো কত হবে? 7 × 13, তাহলে কত হয়ে যাবে? 91। তাহলে সংখ্যা দুটি এই যে, প্রথম সংখ্যাটা 65, দ্বিতীয় সংখ্যাটা 91। কমপ্লিট 2.1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর দেখা হবে পরের চ্যাপ্টারে।